বউবাজার স্ট্রিট আর শেলদার মোড়ের কয়েকটি ছোট ছোট গলি দিয়ে অথবা স্কটল্যান্ডের পাশ কাটিয়ে একটি বিচিত্র বাজারে ঢোকা যায়। ইংরেজিতে তাকে বলে সেকেন্ড হ্যান্ড মার্কেট, আর চলতি বাংলায় বলা হয় চোরা বাজার। একসময় বোধহয় এখানে চোরাই জিনিসের বিক্রি পাটটা চলত। আজ সে পাট না থাকলেও অখ্যাতিটা আঁকড়ে বসেই আছে। বৈঠকখানা মার্কেটের গাছপালার দোকানগুলি পার হলেই এই বাজারের সীমান্ত। এই অংশে উল্লেখযোগ্য তেমন কিছু নেই। আশেপাশে নূতন পুরনো প্রচুর সস্তা জুতো, সোলার হ্যাট, ইলেকট্রিক হিটার, তাপ্পি মারা স্টোভ আর লাল হয়ে যাওয়া ১০-১২ আনা সেরের চিংড়ি মাছ। এখান থেকে একটু এগোলেই নাকে আসবে স্পিরিট আর বার্নিশের গন্ধ। অর্থাৎ আপনি একেবারে ফার্নিচারের জগতে গিয়ে পৌঁছবেন। নূতন পুরনো ফার্নিচারে দোকানগুলো ঠাসা। ল্যাজারাস কোম্পানির আদি বার্মাটিক রং ফিরিয়ে অপেক্ষা করে আছে খদ্দেরের আশায়। আর আপনি চকচকে নূতন জিনিস ১ নম্বর ভেবে কিনে এনে ৬ মাস পরে হঠাৎ আবিষ্কার করবেন কাঠটা বিশুদ্ধ জারুল। সস্তায় হয়তো মেহগনি জিনিস পাবেন, আবার প্রচুর পয়সা দিয়ে আলমারিটা এনে দেখলেন ফাটা কাঠের ওপর বেমালুম বার্নিশ লাগিয়ে দোকানি আপনার মাথায় কাঁঠালটি ভেঙেছে। অর্থাৎ রাস্তার লটারি। ১ আনা দিয়ে কাঁটা ঘোরালেন, পেলেন ৩টি ছোট ছোট বিস্কিট, কিংবা কপাল জোর থাকলেও তো একখানা আস্ত চন্দন সাবানই জুটে গেল একখানা। তবু আমাদের মতো মধ্যবিত্তদের এখানে লটারির টিকিট কিনতে হয়। বউবাজার কিংবা রিপন স্ট্রিটের দিকে পা বাড়াতে আমাদের সাহসে কুলোয় না। তা আমি চোরাবাজার গিয়েছিলাম ছোট্ট একটা বুককেসের সন্ধানে। মনের মতো তেমন কিছু পেলাম না। ফিরে আসবো কিনা ভাবছি, এমন সময় একটা দোকানের দিকে হঠাৎ নজর পড়ল আমার। ফার্নিচারের দোকান নয়, বাবু কলকাতার শেষ অভিজ্ঞান কতকগুলি গৃহসজ্জা, যেমন চীনেমাটির বড় বড় পট, গিল্ট করা ফ্রেমে বিলিতি ছবি, দু একটা শ্বেতপাথর কিংবা ইমিটেশন স্টোনের ছোট বড় মূর্তি, ব্রোঞ্জের নগ্নিকা, পুরনো ফ্যাশনের আরও নানা টুকিটাকি সমস্ত জিনিসপত্র। পাশেই একটা চোঙাওয়ালা গ্রামোফোনে হিন্দি গানের রেকর্ড বাজছিল। সেটাই কানে যেতে আমি দাঁড়িয়ে পড়লাম। আমার দাঁড়িয়ে পড়াটা ঠিক হিন্দি গানের আকর্ষণে নয়। দেখলাম স্তূপাকার পুরনো রেকর্ড। যেখানেই দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই মহাজন বাক্যে এখানে আমি লাভবান হয়েছি আগে। অর্থাৎ পুরনো রেকর্ডের ভেতর থেকে আমি পেয়েছি অপ্রাপ্য রবীন্দ্রকণ্ঠ, পেয়েছি রাধিকা গোস্বামীর গান, দিলীপ কুমারের মুঠো মুঠো রাঙা জবা। তাদের কোনো কোনোটা কোনো মতে শ্রব্য, আবার দু একটা প্রায় নতুনের মতো। বলাই বাহুল্য দাম আশাতীত সস্তা। বললাম, ও ভাই, নতুন কি রেকর্ড এলো একটু দেখাও তো। দোকানদার বার করে দিল। অধিকাংশই সস্তা সিনেমার গান কিংবা বাজার চলতি পপুলার ডিস্ক। পুজোর অ্যাম্প্লিফায়ারে বাজতে বাজতে যারা অকাল জরা লাভ করেছে। তবু এদের মধ্যে একখানা রেকর্ড আমার দৃষ্টি আকর্ষণ করল। অচেনা লেবেল, অচেনা ভাষা। ওপরে লেখাগুলো রোমান হরফ বলে মনে হলো না। দেখলাম খুব একটা বেশি পুরনোও নয়। হিন্দি গানের রেকর্ডটা থেমে গিয়েছিল। আমি বললাম, এই যে ভাই, এই রেকর্ডটা একটু বাজাও তো। দোকানদার একটা চোঙাওয়ালা গ্রামোফোনে রেকর্ডটা চাপালো। তারপর গ্রামোফোনের পিন রেকর্ডের উপর দিতেই প্রথমে একরাশ অদ্ভুত বাজনা ছড়িয়ে পড়ল। এ ধরনের বাজনা এর আগে কখনো শুনিনি। একটা ড্রাম বাজছে, পাশাপাশি গিটারও আছে বোধহয়, কিন্তু আরও কি কি আছে আমার ঠিক বোধগম্য হলো না। নানা ধরনের বিদেশি ছবি দেখেছি এবং রেকর্ডও শুনেছি অনেক, কিন্তু এই জিনিস আগে কখনো কানে আসেনি। তারপর গান,
নারী পুরুষের ৪-৫টি কণ্ঠ আছে বলে মনে হলো। তার যেমন অদ্ভুত বাজনা, তেমনি তার অদ্ভুত সুর। কেন জানি না কোথায় রক্তের মধ্যে একটা দোলা লেগে গেল। জানি এ সুর একেবারে অচেনা, তবু মনে হতে লাগলো এ যেন আমি কবে কোথায় যেন শুনেছিলাম। উল্টো পিঠেও সেই একই গানের পুনরাবৃত্তি। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এই রেকর্ডটা তুমি কোথায় পেলে?" দোকানদার হিন্দিতে বলল, "वो चौरंगी पर हम लोग का एक एजेंट ला के दिया है सर।" আচ্ছা ভাই, বলতে পারো এটা কোন ভাষার গান?" বিহারি মুসলমান দোকানদার হেসে বলল, "क्या मालूम साहब।" অবশেষে ১২ আনা পয়সা দিয়ে রেকর্ডখানা আমি সংগ্রহ করে নিলাম। দর করলে হয়তো আরেকটু সস্তায় হতো, কিন্তু কেমন যেন মনে হলো দরাদরি করে খেলো করার মতো গানের রেকর্ড এটা অন্তত নয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রবণ সঙ্গীতে আপনাদেরকে স্বাগত। আজ শুনছেন প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এক ভিন্ন স্বাদের গল্প, রেকর্ড। তাহলে গল্পের বাকি অংশটা শোনা যাক। বাড়ি ফিরে রেকর্ডটা গ্রামোফোনে দিয়ে শুনতে লাগলাম সেই অজানা সঙ্গীত। কিছুক্ষণ পর আমার স্ত্রী করুণা উঠে এলো তার পড়ার টেবিল থেকে। নতুন অধ্যাপনায় ঢুকেছে। কলেজের ছাত্রীদের চাইতে তার নিজের পড়ার তাগিদই সব থেকে বেশি। ভুরু কুঁচকে করুণা বললে, এই আবার কি? "আজ চোরা মার্কেট থেকে একটা নতুন ধরনের গানের রেকর্ড পেলাম।" ইস, কি বিটকেল বাজনা! এ কাদের গান? জানি না করুণা। তা জানো না যখন আনলে কেন? আহ, একটু চুপ করো, শুনতে দাও তো গানটা মন দিয়ে। মিনিট খানেক ধৈর্য ধরে রইল করুণা। তারপর মুখের ওপর টেনে আনলো এক রাস রাজ্যের বিরক্তি। উফ, পাগল করে দিলে যে! কোথা থেকে যে রাজ্যে ছাইপাশ জোটাও তুমিই জানো। আমাকে পড়তে দেবার ইচ্ছে না থাকে তো বলো, সোজা ছাদে গিয়ে উঠি আর ওখানেই পড়াশোনার কাজটা সারি। প্লিজ করুণা, প্লিজ, আর একটুখানি। মাত্র ৩ মিনিটে তোমার জ্ঞানার্জনে এমন কিছু কাঁটা পড়বে না। গান থামলে করুণার দিকে তাকালাম। দেখি হাতে একটা লাল নীল পেন্সিল নিয়ে এসেছিল। তার গোড়াটা চিবোচ্ছে আনমনার মতো। "করুণা, গানটা কি খুব খারাপ লাগলো?" করুণা একটু চুপ করে রইল। বলল, না, খারাপ লাগলো না, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। পড়াটা নষ্ট করে দিলে আমার। "সে কি, কেন?" ভারী আশ্চর্য লাগলো সুরটা, জানো। মনে হলো কবে যেন কোথায় শুনেছি। ঠিক বলেছ করুণা, আমারও ওই রকম মনে হয়েছিল যখন প্রথম রেকর্ডটা শুনি। করুণা আস্তে আস্তে নিজের টেবিলে গিয়ে বসল। গ্রামোফোনটা বন্ধ করে পাশের ঘরে গিয়ে দেখি ও পড়ছে না। একটা ব্লটিং প্যাডের ওপর অন্যমনস্কভাবে নীল পেন্সিলের আঁচড় টানছে। আমিও কতগুলো খাতা টেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের সংখ্যা বাড়াতে বসে গেলাম, কিন্তু একটা খাতাতেও মন দিতে পারছি না। দু কান ভরে ওই বিচিত্র বাজনা আর গানের সুর এক টানা বেজে চলেছে। কোথায় যেন শুনেছি, কবে শুনেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। করুণা যেন আমার এই ভাবনার সূত্র টেনে বলল, ইস, এ কি কাণ্ড করলে বলো তো! "কি হলো আবার?" আরে ওই রেকর্ডটা ভারী অস্বস্তি লাগছে। যেন খুব চেনা, যেন কোথায়। না,
কিছুতেই মনে করতে পারছি না। আচ্ছা পাগলামি ধরিয়ে দিলে। যাই হোক, দিলে তো আজকের পড়াটা নষ্ট করে। মোট কথা ওই রেকর্ডখানা আমাদের দুজনের সন্ধেকেই একেবারে আচ্ছন্ন করে রাখল। এটা একটা বিরক্তিকর মানসিক অবস্থা। খুব চেনা মানুষের নাম মনে করতে না পারলে, চাবির গোছা এইমাত্র কোথায় রেখে তারপর আর খুঁজে না পেলে ঠিক যেমন হয়, ঠিক যেমন একটা ছটফটানি জেগে ওঠে, ঠিক সেই রকম অনুভূতি হচ্ছে এখন। রাত্রে খেতে বসে করুণা বলল, হ্যাঁ, এইবার আমার মনে পড়েছে। আমি চোখ তুলে করুণার দিকে তাকালাম। আমি ছেলেবেলায় যখন আসামে ছিলাম তখন খাসিয়াদের নাচের সঙ্গে যেন ওই রকম গান শুনেছি মনে হচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো এটা খাসিয়াদের গান? করুণা একটু বিশ্রান্ত হলো যেন, তারপর মাথা নেড়ে বললে, আরে না না, ঠিক খাসিয়াদের নাচ নয়, ঠিক কি যেন, কি যেন। আচ্ছা, তুমি কখনো বর্ষার ব্রহ্মপুত্রের ডাক শুনেছ? পাহাড় ভেঙে নেমে আসে, বড় বড় গাছগুলিকে স্রোতের টানে খড়কুটোর মতো ভাসিয়ে নেয়। দূরের পাহাড়ে বুনো হাতি গর্জে ওঠে, তখন নাগাদের ঢাকের আওয়াজ। বলতে বলতে হতাশভাবে চুপ করে গেল করুণা। কি জানি কিরকম সব সব যেন সব গন্ডগোল হয়ে যাচ্ছে। কিন্তু ওই ঢাকের কথায় আরেকটা স্মৃতি জেগে উঠল আমার মনে। মানভূম, দুধারে কুসুম গাছের সারি আর ঘন বাঁশের বন, তারই ভেতর দিয়ে নির্জন পথ বেয়ে চলেছি। অন্ধকার হয়ে এসেছে, ঝালদার পাহাড় দূরে ভুতুরে চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে একটা প্রকাণ্ড দিঘিতে পাণ্ডুবকির কলধ্বনি, ঝিঁঝির ডাক। হঠাৎ পাণ্ডুবকি আর ঝিঁঝির ডাক ছাপিয়ে গুরু গুরু শব্দে শুরু হলো নাকারার আওয়াজ। এদিক থেকে ওদিক, এ দিগন্ত থেকে ও দিগন্ত। কি একটা পরব আছে ওদের। গ্রামে গ্রামে শুরু হলো ছৌ নাচের পালা। সেই অস্পষ্ট অন্ধকার, কালো হয়ে আসা কুসুম গাছ আর বাঁশবন, ঝালদার পাহাড়ের ভুতুড়ে ছবি আর ওই নাকারার আওয়াজে হৃৎপিণ্ড আমার চমকে চমকে উঠেছিল। মনে পড়ছিল পুলিশের বুটের সঙ্গে লড়বার আগের দিন রাত্রে ৪২ আগস্টে বালুরঘাটের অন্ধকার সাঁওতালি গ্রামগুলো থেকে অমনিভাবেই নাকারা টিকারার বোল আমি শুনেছিলাম। বর্ষার ব্রহ্মপুত্র, নাগাদের ডাক, নাকারা টিকারার আওয়াজ, ছৌ নাচের বাজনা, এর সঙ্গে কোথায় এই রেকর্ডের মিল আছে? না না না, মিলছে না। অথচ অথচ কোথায় যেন মিলছে, কিছুতেই মনে করতে পারছি না। অথচ ঠিক মনে আছে। কি যে খারাপ লাগতে লাগলো। একটা অচেনা অজানা পুরনো রেকর্ড কিনে তো আচ্ছা ঝামেলায় পড়লাম। এর মধ্যে একদিন করুণার এক বান্ধবী এসে হাজির, শহরের ওপরতলার বাসিন্দা। নিতান্তই একদা করুণার সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল বলে আমাদের এই নিম্ন মধ্যবিত্ত পাড়ায় তিনি পা রেখেছেন। মহিলাটি বিদুষী এবং গুণবতী। ওয়েস্টার্ন মিউজিক শেখবার জন্য তিনি একবার ইউরোপ গিয়েছিলেন। সেখান থেকে গানের ওপর ডক্টরেট করে আবার স্বদেশে ফিরে এসেছেন এবং বিয়ে করেছেন এক মারাঠি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। করুণা দারুণ খুশি হয়ে বললে, উফ, কতদিন পর দেখা আইভি। এসেছিস, কি ভালো লাগছে, খুব ভালো হয়েছে। এখন আমাদের এই পাজলের একটা সলিউশন খুঁজে দিই না ভাই। রেকর্ডখানা দেখে কপাল কোঁচকালেন আইভি। কোনো স্লাভ ভাষা মনে হচ্ছে, একবার বাজা তো।
যথারীতি আবার বাজানো হলো সেই অদ্ভুত সঙ্গীত। শুনে আইভিও বিশেষ কিছু বুঝতে পারলেন না। রবার্ট শুম্যান, ওয়াগনার, বাক অথবা বিটোভেনের সঙ্গীতের সঙ্গে যে তার পরিচয় আছে তার উপরে ছোটোখাটো একটা বক্তৃতা তিনি অকারণেই আমাদের শোনালেন। কিন্তু তাতে আমাদের কোনো সমস্যার সমাধান হলো না। শেষে ব্যাগ খুলে একটা টফি খেলেন। তার সেলোফেনের মোড়কটা আঙুলে জড়াতে জড়াতে বললেন, কোনো কমিউনিটি সং বলে মনে হচ্ছে। সে তো বোঝাই যায়, অনেকে মিলেই গাইছে যখন। টফির মোড়কটাকে একটা আংটির মতো জড়ালেন আইভি। বললেন, ইয়েস, নাও আই রিমেম্বার। সুইজারল্যান্ডের একটা ম্যারেজ ফেস্টিভ্যালে এমনই গান আমি যেন শুনেছিলাম মনে পড়ছে। ম্যারেজ ফেস্টিভ্যাল? করুণা আমার দিকে একবার তাকালো, চোখে চোখ মিলল। বুঝলাম আমার মতো করুণারও উত্তরটা তেমন মনঃপুত হয়নি। করুণা বলতে যাচ্ছিল, ঠিক বিয়ে সুরের মতো মনে হচ্ছে কি? আর তাছাড়া সুইসরা তো স্লাভ বলে। আইভি আর সময় দিলেন না, উঠে দাঁড়িয়ে বললেন, আর জলি ভাই, নিউ এম্পায়ারে একটা শো আছে, তার রিহার্সাল করতে হবে। তাছাড়া অনেকক্ষণ এসেছি। ন্যান্সি ইজ ফিলিং ভেরি লোনলি। পোর লিটল থিংস ইজ। পরে বুঝলাম ন্যান্সি ওর দুহিতা নয়, একটি কুকুরছানা। ওর গাড়িটা চলে যেতে করুণা বললে, দূর, যত সব চালিয়াত, কিচ্ছু জানে না আইভি। আমি হাসলাম, কিন্তু কোনো জবাব দিলাম না। করুণা গজগজ করতে লাগলো, ইউরোপে গাছের তলায় তলায় ডক্টরেট ডিপ্লোমা ডিগ্রি বিক্রি হয় শুনেছি, 5 শিলিং কি 7 ফ্র্যাঙ্ক দিলেই। করুণা ডক্টরেট নয়, অতএব এ ঈর্ষা স্বাভাবিক। আসল কথা, শ্রীযুক্ত আইভিও আমাদের নিরাশ করলেন। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। সেদিন মাঝরাতে আমার ঘুম ভাঙল। জল খেতে উঠেছি, হঠাৎ কানে এলো একটা বাঘের ডাক। রাত 1:30টায় ঘুমন্ত কলকাতার ওপর দিয়ে তরঙ্গে তরঙ্গে একটা গম্ভীর ধ্বনি বয়ে যেতে লাগলো। আর তো অথচ ভয়ঙ্কর, ক্লান্ত, অথচ ক্রুদ্ধ। মুখের কাছে জলের গ্লাসটা তুলেও আমি নামিয়ে ফেললাম। বাঘ ডাকছে। আমাদের বাড়ি থেকে একটা সরল রেখা টানলে দুটো বড় রাস্তার ওপারে সোজা মার্কাস স্কোয়ার। একটা সার্কাসের দল দিন কয়েক হলো তাঁবু ফেলেছে সেখানে। সেখান থেকেই আসছে সেই বাঘের ডাক। কলকাতার এই অনিদ্রা আলো জ্বালা রাত্রে বাঘটা হয়তো সুন্দরবনের স্বপ্ন দেখছে, তাই চমকে উঠছে, অসহায় ক্ষোভ আর নিরুপায় কাতরতায় ডেকে উঠছে ওভাবে। কিন্তু কেন জানি না আবার ওই বিদেশি রেকর্ডটাকে মনে পড়ল। মিল আছে, ওর সঙ্গেও মিল আছে, অথচ কিছুতেই ধরতে পারছি না, কিছুতেই না। জানলার কাছে এসে দাঁড়ালাম। সামনের কয়েকটা পাম গাছ, তাদের মাথার ওপরে রাত্রির তারা, কয়েকটা টুকরো মেঘ, সব যেন বাঘের ডাকে কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার। শেষ পর্যন্ত সমাধান করলেন আমার এক বন্ধু। তিনি আবার শখের ভূপর্যটক। আমার বাড়িতে উনি এসেছিলেন একটি কাজে। চা খেতে খেতে আমি সেই রেকর্ডটির প্রসঙ্গ তুললাম এবং গ্রামোফোনে আবার রেকর্ডটা চালিয়ে শুনতে দিলাম। কিছুক্ষণ শোনার পরে তিনি চমকে উঠে আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, আরে, এটা আপনি কোথায় পেলেন? শিয়ালদার চোরা বাজারে। কেন, কি হয়েছে? আশ্চর্য! আরে, এই রেকর্ড কলকাতায় এলো কি করে সেটাই তো ভাবছি। এই রেকর্ড গোপনে তৈরি হয়েছিল, গোপনে বিক্রি আর বিলিও হয়েছিল অতি অল্প সংখ্যায়। কিন্তু এদের প্রত্যেকটি শিল্পী নাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ দিয়েছে। মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো আমার। জলজল করে উঠল করুণার চোখ।
আমি থাকতে না পেরে ওনার হাত চেপে উদ্গ্রীব হয়ে বললাম, বলুন, হ্যাঁ, আমাকে আপনি বলুন, এই সম্পর্কে আপনি আর কি কি জানেন? ইউরোপের একটা ছোট দেশের নাম করলেন পর্যটক। বললেন, নাৎসি অধিকারের সময় এই রেকর্ডই ছিল সেখানকার মুক্তিযোদ্ধাদের গান। হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল এর প্রতিটি কপি আর অরিজিনালের প্রত্যেকটি শিল্পীকে তারা নির্মমভাবে হত্যা করেছে। অথচ সেই রেকর্ড পাওয়া গেল কলকাতার বাজারে। এই বলে পর্যটক থামলেন। বাড়ির পাশের রাস্তা দিয়ে একটা ছাত্র মিছিল যাচ্ছিল। আমরা তিনজনেই কান পেতে শুনলাম কিছুক্ষণ। কয়েক মিনিটের নিস্তব্ধতা ঘনিয়ে এলো ঘরে। পর্যটক আবার বললেন, একটা অত্যন্ত দামি জিনিস পেয়েছেন আপনি। জানি না যুদ্ধের পর ওরা এই রেকর্ডটাকে আবার চালু করতে পেরেছে কিনা। যদি না পেরে থাকে, ছাত্র শোভাযাত্রার দূরধ্বনিটা একটা বন্যার মতো প্রবল বেগে ভেঙে পড়ল। দুম দুম করে আওয়াজ উঠল কয়েকটা। তারপর পথ দিয়ে চিৎকার করতে করতে কে যেন বলে গেল, পালাও পালাও, ওরা লাঠি চালাচ্ছে, টিয়ার গ্যাস ছুটছে। আবার স্তব্ধতা নামল ঘরে। দূরে শুনছি প্রাণের বন্যা, ক্রোধের ঝোড়ো গর্জন। না, এখন আর সুরটাকে চিনতে বাকি নেই। ব্রহ্মপুত্রের বর্ষা, মাদল, নাগা পাহাড়ের ঢাক, ছৌ নাচের নাকারা, বালুরঘাটের রাত্রি কাঁপানো টিকারার আওয়াজ, মার্কাস স্কোয়ার থেকে বাঘের ডাক, আর এই আজকের ঘা খাওয়া মিছিল, সব মিলে ওই সুরটাকে সৃষ্টি করেছে। দেশে দেশে কালে কালে এ সুর একই। জানতাম আমরাও এ সুরকে জানতাম একটা সময়। ঘুমন্ত রক্তের মধ্যে তলিয়েছিল বলেই বোধহয় এতদিন চিনতে পারিনি। করুণা আমার দিকে তাকালো। দু চোখে অসঙ্গ ঘৃণা জ্বলছে ওর। আস্তে আস্তে বললে, এই রেকর্ডকে না কেউ নিশ্চিহ্ন করতে পারেনি, আর ভবিষ্যতেও কেউ পারবে না, কেউ না। আপনারা শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প রেকর্ড। ভাষা আলাদা হোক, যুগ হোক আলাদা, কাল হোক আলাদা, তবু মানুষের মনের ইমোশন কিন্তু সব ক্ষেত্রে একই থেকে যায়। তাই রেকর্ডের এই অজানা সঙ্গীতটি তৈরি করে দিয়েছে অনেক কৌতূহল, জন্ম দিয়েছে অনেক প্রশ্নের, যা ছুঁয়ে গেছে গল্পের কথক ও তার স্ত্রী করুণাকে। গণ আন্দোলন, গণসঙ্গীত যুগে যুগে কালে কালে একটা নির্দিষ্ট ইমোশন বা অনুভূতিকে ধারণ করে চলে, বহন করে চলে। তাই রেকর্ডের এই সঙ্গীত এতটাই মর্মস্পর্শী। আর এখানে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড গল্পের সার্থকতা এবং পাশাপাশি গল্পের নামকরণটিও বেশ প্রশংসার দাবি রাখে। গল্পের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটিমাত্র রেকর্ডকে কেন্দ্র করে একটা রহস্য আবর্তিত হয়েছে এবং শেষে রেকর্ডের রহস্য উন্মোচিত হওয়ার পরে বর্তমান সময়ের ছাত্র আন্দোলন এবং অতীতের সেই মুক্তিযোদ্ধাদের আন্দোলন, সেটা এক সুরে মিশিয়ে দিয়েছেন লেখক। আজকের গল্পে করুণা চরিত্রে ছিলেন মনীষা, আইভির চরিত্রে ছিলেন প্রীতি, পর্যটকের চরিত্রে অতনু এবং গল্পের কথক ছিলাম আমি, প্রবীর। রেকর্ড গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানার অপেক্ষায় রইলাম। তাহলে আজ বিদায়, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটি আকর্ষণীয় গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সকলের শুভ হোক। নমস্কার।